একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রস্তুত, প্রকাশ করা হবে কিছুক্ষণের মধ্যেই, জানালেন শিক্ষা সচিব। চট্টগ্রাম বন্দরে জব্দ কোকেন পাচারের সাথে আন্তর্জাতিক চক্র জড়িত বলছে শুল্ক গোয়েন্দা, পরিমাণ নির্ণয় করবেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। রাজধানীতে নারী পাচারকারী চক্রের 13 সদস্য গ্রেফতার, গৃহকর্মীর নামে বিদেশ পাঠিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ। আমন্ত্রণ নিউজ 24 আপনাদের সাথে আছি আমি ফারাবী হাফিজ। আপনারা শিরোনাম শুনছিলেন, যাব পুরো খবরে। আজ নাকি কাল, কাল নাকি পরশু, এভাবে মোটামুটি 4 দিন পার হতে চললেও এখন পর্যন্ত প্রকাশ হয়নি একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ফলাফল। যদিও শিক্ষা সচিব আর বুয়েটের বিশেষজ্ঞ দল রোববারের মধ্যেই ফল প্রকাশ করবার কথা জানিয়েছিলেন, কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও ছিল না তেমন কোন অগ্রগতি। আর এই অবস্থায় উৎকণ্ঠার মধ্যে ছিলেন শিক্ষার্থী আর অভিভাবকরা। তবে রাত 11টার পর শিক্ষা সচিব আবারও জানিয়েছেন যে ফলাফল প্রস্তুত হয়েছে, যে কোনো সময় সেটা প্রকাশ করা হবে। একাদশ শ্রেণীর ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডই ঠিক করে দেবে কে কোন কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে। এজন্য অনলাইন বা এসএমএস এর মাধ্যমে পছন্দের 5টি কলেজের তালিকা দিয়ে আবেদন করতে বলা হয় শিক্ষার্থীদের। এতে 25 জুন রাতে ফল প্রকাশ ও গত শনিবার থেকে ভর্তি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে এখনো ফল প্রকাশে রয়েছে অনিশ্চয়তা, যাতে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই শিক্ষার অভিভাবকদের। ওনারা যদি সিস্টেমটা ঠিক মতো না করতে পারবে, এভাবে এত তাড়াতাড়ি দেওয়ার দরকার কি ছিল? স্লোলি একটু দিত। আমরা খুব উদ্বিগ্ন, এই যে বলতেছে যে আজ না কাল, কাল না পরশু, প্রতিদিন এসে ঘুরে যাচ্ছে। বিকরণটা ছিল আমার ফার্স্ট চয়েস না, আমি শুধু এইটাতেই করছি, কিন্তু এইটাই আসছে আমার 6 নম্বরে। এখন আমি বুঝতেছি না এইটা কেন আসছে। ফল প্রকাশ নিয়ে এরই মধ্যে 3 বার সময় পরিবর্তন হয়েছে। তারপরও সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব আশা দিলেন আরেকবার, প্রত্যাশা আজই শেষ হবে প্রতীক্ষার প্রহর। আমাকে বলছেন আজকে হবে, রাত 4টের দিকে উনি আমাকে ফোন দিয়েছিলেন এবং আমার বিশ্বাস অসুবিধা হবে না। কিছু নতুন জিনিসে এটার পরেও দেখা যাবে কিছু কিছু সমস্যা প্রভাব করবে। কেউ হয়তো ফর্ম ঠিকভাবে পূরণ করেনি, কিন্তু বলবে আমি করেছি। একই আশা ঢাকা বোর্ডের চেয়ারম্যানেরও। এটা আজকের মধ্যে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, এবং এই আজকে দেওয়ার কারণে হয়তো ভর্তির জন্য হয়তো 3 দিন মিনিমাম রাখা দরকার। সেই হিসেবে আমাদের একটু শিডিউলটা একটু পরিবর্তনের কথা আমি বলছি। এই শিডিউলটা আশা করি পরিবর্তন হয়ে আমরা ডিক্লেয়ার দিয়ে দেব। আর এই ফল প্রকাশের কারিগরি বিষয়টি দেখছে বুয়েটের বিশেষজ্ঞ দল। তাদেরও আশা বিকেলের মধ্যে মিলবে কাঙ্ক্ষিত রেজাল্ট। এবছর প্রায় 11.5 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছে। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আমাদের সহকর্মী নাহিদ হোসেন তিনি যোগ দিচ্ছেন। নাহিদ, কি অবস্থা? এই জটিলতার সমাধান কখন পাওয়া যাবে মনে হচ্ছে? নাহিদ শুনছেন? আসলে একদম ফলাফল প্রকাশিত হবে। ইতিমধ্যে ফলাফল প্রস্তুত হয়েছে এবং সেই ফলাফলটি ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। তবে সেটি পাবলিক হতে, অর্থাৎ সবাই দেখতে আরো কিছুক্ষণ সময় লাগতে পারে, কারণ যখন থেকে আসলে গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছিল যে 11:30টায় এই ফলাফলটি প্রকাশিত হবে, তারপর থেকে ওয়েবসাইটে প্রচুর মানুষ যথেষ্ট রকম ওয়েবসাইট হয়েছে এবং সে কারণেই আসলে এই ফলাফলগুলো পাবলিক হতে আরো একটু সময় নিবে। তবে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান তিনিও এখানে আছেন এখনো পর্যন্ত। এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে আইআইসিটি ইনস্টিটিউট সেখানে আছেন, এখানকার অন্যান্য শিক্ষকরা আছেন যারা এই কারিগরি সহায়তা দিচ্ছেন। সবাই মিলে আসলে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই উৎকণ্ঠার অবসান ঘটানো যায়, কারণ এই ফলাফলটি 25 জুন রাতে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই ফলাফলটি প্রকাশ করা সম্ভব হয়নি। তো এরপর থেকেই বেশ কয়েক দফায় বলা হয়েছে
হয়েছিল ফলাফল প্রকাশের কথা, তারপরেও কারিগরি ত্রুটি সারাতে না পারার কারণে ফলাফলটি প্রকাশ করা সম্ভব হয়নি। 12,80,000 শিক্ষার্থী যারা পরীক্ষায় পাশ করেছিলেন তাদের মধ্যে থেকে 11,56,000 শিক্ষার্থী এই আবেদন করেছিলেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। তবে একজন শিক্ষার্থী একাধিক কলেজের জন্য আবেদন করায় সেই আবেদনপত্রের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 33 লাখ। তো সব মিলিয়ে যে কারিগরি সমস্যাটি তৈরি হয়েছিল তা শেষের পথে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সকল শিক্ষার্থী তাদের ফলাফলটি ওয়েবসাইটে দেখতে পাবে। নাহিদ আপনাকে অনেক ধন্যবাদ। ছিলেন যে রেজাল্ট আপডেট হয়েছে, আপলোড হয়েছে ওয়েবসাইটে, প্রচুর মানুষ একসাথে ওয়েবসাইটটা ওপেন করার কারণে করতে, তবে কিছুক্ষণের মধ্যে আপনারা আশা করি এই ফলাফলটা পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এনআই খান, অর্থাৎ শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। যাচ্ছি পরের খবর। চট্টগ্রাম বন্দরে আটক তরল কোকেন আন্তর্জাতিক চক্র জড়িত এমন সন্দেহে বন্দর এলাকার নিরাপত্তা করেন শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক জানিয়েছেন যে সূর্যমুখী তেলের কন্টেইনার কোকেনের গন্তব্য ছিল উত্তর আমেরিকা অথবা ইউরোপের কোন দেশ। তিনি বলেন দেশের ইতিহাসে এই প্রথম তরল আকারে এত বিপুল পরিমাণ কোকেন ধরা পড়লেও তারা কোনো চাপ অনুভব করছেন না। ভয়াবহ মাদক কোকেন পশ্চিমা বিশ্বে ব্যাপক আকারে ছড়ালেও বাংলাদেশের ব্যবহার সীমিত। তবে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আটক সূর্যমুখী তেলের কন্টেনারে মিলেছে তরল কোকেন। এত বিপুল পরিমাণ কোকেন ধরা পড়ার ঘটনা দেশে এই প্রথম। ফলে এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ যেমন আছে তেমনি আছে নিরাপত্তার ঝুঁকি। গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের ধারণা এই চালানের সাথে আন্তর্জাতিক মাদক পাচারকারীরা জড়িত, তাই বাড়ানো হয়েছে বন্দর এলাকার নিরাপত্তা। গোয়েন্দা নজরদারি আগের তুলনায় অনেক এফেক্টিভ এবং আমাদের এই নেটওয়ার্ককে এবং আমাদের নজরদারিকে ফাঁকি দিয়ে এ ধরনের কোনো অপকর্ম অথবা অপচেষ্টা যদি কেউ করে থাকে তাহলে সেটি আড়াল করা যাবে না। 2011 সালে কানাডার মন্ট্রিলেও সূর্যমুখী তেলের ভেতরে এরকম কোকেন ধরা পড়ে। গোয়েন্দারা সেই ঘটনাকে উদাহরণ হিসেবে নিয়ে চট্টগ্রামে আটক হওয়া কন্টেইনারগুলো সন্দেহ করেন। প্রাথমিকভাবে নমুনা পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলেও উন্নত পরীক্ষায় ধরা পড়ে তেলের ভেতরে তরল আকারে রয়েছে ভয়াবহ মাদক কোকেন। এখানে ইম্পোর্টার যিনি আছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখানে শিপিং এজেন্ট যারা আছেন যিনি আছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে একটা তৃতীয় পক্ষ তারা এটা রিএক্সপোর্ট করার জন্য চেষ্টা করেছিলেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কর্তৃপক্ষ বলছে এই চালান দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে উরুগুয়ে, চীন ও সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছে। যদিও এর আগে কখনোই বলিভিয়া থেকে ভোজ্য তেল আমদানি করা হয়নি। ধারণা করা হচ্ছে এর গন্তব্য ছিল উত্তর আমেরিকা অথবা ইউরোপের কোনো দেশ। পাউডার ফর্মে এটি পরিণত করা এটা খুবই একটা দুষ্প্রাপ্য এবং দুষ্কর একটা বিষয়। এখানে বোঝা যায় যে এই যে চালানটা এসেছে এই চালানটা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তবে এত বিপুল পরিমাণ কোকেন ধরা পড়লেও মহাপরিচালক বলছেন তারা একে বাড়তি কোনো চাপ হিসেবে দেখছেন না। এর পিছনে একটা বড় ধরনের শক্তিশালী গ্রুপ কাজ করছে। হিমেল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে তেলের ড্রামে তরল কোকেন থাকার গেলেও এর ঠিক কত সেটা জানা সম্ভব হয়নি, আর এর সঙ্গে একটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিগগিরই এই দলটি বাংলাদেশে আসবে এমনটাই জানিয়েছে শুল্ক গোয়েন্দা দফতর। এই ঘটনায় 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে এই সংস্থাটি, আর একটি মামলা করেছে পুলিশ। আমরা পাঠাই কয়েক দফা পরীক্ষার পর শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে আটক সানফ্লাওয়ারের তেল ভর্তি কন্টেইনারের একটি ড্রামে রয়েছে তরল কোকেনের উপস্থিতি। এই কোকেনের তবে ড্রামটিতে কি পরিমাণ কোকেন আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাই সহায়তা দেওয়া হচ্ছে জাতিসংঘের। এজন্য বিশেষজ্ঞ চেয়ে চিঠি পাঠানো হচ্ছে সংস্থাটির কাছে। একই সাথে কন্টেইনারটি বন্দরে আনার বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 3 সদস্য কমিটি। এটা ইম্পোর্টের সাথে তারা জড়িত, কে ইম্পোর্ট করেছে, কিভাবে ইম্পোর্ট করেছে, তারপরে এটাকে রিরুটিং করার কিন্তু একটা চেষ্টা ছিল, অর্থাৎ এই বাংলাদেশ থেকে বের করে অন্য দেশে রিস্যুট করার একটা চেষ্টা ছিল। সেটাও কারা কারা জড়িত করা হবে তদন্ত করার জন্য এনজিআর এর উদ্যোগে জাতিসংঘে চিঠি লেখা হচ্ছে করার মাধ্যমে। পাশাপাশি খোঁজা হচ্ছে কন্টেইনার আনার সাথে জড়িতদেরও। এজন্য ঘটনা জড়িত থাকার অভিযোগে এর আগে চট্টগ্রামে আটক হয় একজন।
আর যুক্তরাজ্যে 2 বাংলাদেশি আটক থাকার কথাও জানিয়েছে পুলিশ। আদালতের একটা নির্দেশ ছিল যে 7 দিনের ভিতরে বন্ধ থাকার ওসিকে তারা নির্দেশ দিল যে মামলা করার জন্য। আদালতের নির্দেশে এবং কালকে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমাদের বন্দর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং সেই মামলায় 2 জনকে আটক করা হয়েছে এবং আসামি রাখা হয়েছে। এটা চট্টগ্রাম বন্দরে কন্টেইনারটি আসে বলিভিয়া থেকে। খাতুনগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান এখন একটি ড্রামে বাকি সব ড্রামের তেলও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিয়ন্ত্রণহীন প্রশাসনিক দক্ষতার সরকারকে পাত্তা দিচ্ছে না পুলিশ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের আয়োজিত ইফতারে যোগ দিয়ে এই কথা বলেছেন তিনি। নিন্দা জানিয়েছেন পুলিশের বেপরোয়া ভূমিকার। তিনি সমালোচনা করেছেন বিদেশ থেকে সরকারের নিম্নমানের গম আমদানির। দেশের সাধারণ মানুষ আজ সুবিধা বঞ্চিত দাবি করে দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনার তাগিদ দেন বেগম জিয়া। আর এই জন্য বিভিন্ন পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। সকল দেশের মানুষের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে, দেশবাসীর কাছে আহ্বান থাকবে, আসুন এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, ফরিয়াদ করবো প্রতিটি নামাজে, যাতে আল্লাহ তাআলা এই জালেমদের প্রতি দ্রুত বিদায় করে জনগণের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার বিদায় হবে। নারী পাচারকারী চক্রের 13 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, লেবাননে নারী গৃহকর্মী পাঠানোর কথা বলে সিরিয়ায় পাচার করে পরে তাদের উপরে চালানো হয় যৌন নির্যাতন। এই ঘটনার শিকার এক নারীর অভিযোগের ভিত্তিতে পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তখন লেবাননের কথা বলে সিরিয়া বিক্রি করে দেয়। সিরিয়া বিক্রি করে দেওয়ার পরে ওখানে 6 মাস থাকাতে আমার খুব একটা টর্চার করে, শারীরিক নির্যাতন, যৌন সমস্যা, সব দিকে টর্চার করে, মনে করেন কোনো দিকে বাকি নেই। শানুর স্বপ্ন দেখেছিলেন বিদেশে গিয়ে ভাগ্য বদলাবার। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন লেবানন যাওয়ার, কিন্তু দালালরা তাকে লেবাননের বদলে নিয়ে যায় সিরিয়ায়। গৃহকর্মীর কাজের কথা বলে নেওয়া হলেও তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। যে দালাল তাকে সিরিয়া পাঠায় তার নাম সিরাজ শিকদার। বিদেশে গৃহকর্মী পাঠানোর যার কোনো অনুমতিই নেই। তারপরও আবিদ ওভারসিসের মাধ্যমে নারী গৃহকর্মীদের বিদেশে পাঠান তিনি, যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন সিরাজ। 1000 দশক হইব ওখানে মহিলাই 10,000, নারী কর্মী 5-6,000 হবে। একজন খারাপ নাই, 100 জন এখন ফোন করে দেয়, যদি একজন খারাপ হয় তো আমরা ফাঁসি দিয়ে দেবো। তবে র্যাব বলছে সিরাজ শিকদার সহ 13 জনের দালাল চক্র এক দেশের কথা বলে অন্য দেশে নারী পাঠিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করে আসছে। ওনার সাথে আরো 5 জন মহিলা ছিল যারা এখনো সিরিয়াতে অবস্থান করছে। উনি বেসিক্যালি ভাগ্যক্রমে চলে আসছেন। ওনার 5 জন ছিল যারা এখনো সিরিয়াতে আছে এবং ওনার মতেই ওখানে দিনান্তর করছে আর কি। অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করেছে র্যাব।